ভারত আর বাংলাদেশের সীমান্তে কি শুধুই অনুপ্রবেশের চেষ্টা চলছে, নাকি এর পেছনেও কোনো অনেক বড় কূটনৈতিক চক্রবহুর রচনা করা হচ্ছে? আসলে রাতের ঘন অন্ধকারে ৮০ কিলোমিটার দীর্ঘ ফেন্সিলিংকে উপড়ে ফেলা উপদ্রবকারীর দিল্লি কি এমন জবাব দিল যে ঢাকা থেকে শুরু করে বেজিং আর ইসলামাবাদ পর্যন্ত হুলুস পড়ে গেছে? এবং চিকেন নেক নিয়ে যে ভয় ভারতকে দেখানোর চেষ্টা করেছিল তারা, এখন কি সেই এলাকা ভারতীয় নিরাপত্তা বাহিনীর নতুন অ্যাকশনে দক্ষিণ এশিয়ার পুরো ভূগোলকে বদলে দিতে চলেছে? আপনাকে জানাবো আজকের এই ভিডিওটিতে পুরো তথ্য। কিন্তু তার আগে আপনি যদি চান যে ভারত এভাবেই দেশের সুরক্ষার জন্য কঠিন পদক্ষেপ নিতে থাকুক, তাহলে কমেন্ট বক্সে বাংলাদেশিদের উচিত শিক্ষা দাও হ্যাশট্যাগ লিখে অবশ্যই জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, ভারত এবং বাংলাদেশের সীমান্ত এই মুহূর্তে পুরোপুরি উত্তপ্ত হয়ে উঠেছে এবং সেখান থেকে এমন সব খবর সামনে আসছে যা পুরো নিরাপত্তা ব্যবস্থার একটি বড়সড় আলোড়নকে তৈরি করেছে। সীমান্তে বাড়তে থাকা গতিবিধি, নিরাপত্তা সংস্থাগুলোর ভীষণ কড়াকড়ি আর ক্রমাগত বদলে যাওয়ার ঘটনাক্রমের মধ্যে পরিবেশ আগের চেয়েও কিন্তু অনেক বেশি গরম হয়ে উঠেছে। ওই পারে আবার বিজেপির ক্রমাগত টহল, ভারতকে উস্কানো আর তাদের ধমকি, সব মিলিয়ে পরিস্থিতি ভীষণ গরম সীমানায়। তবে এখানে লক্ষ্য করার বিষয় হলো যে ইসলামিক দেশগুলো বা যারা অন্য কোনো ইসলামিক ব্যক্তি বা দেশকে তারা ভাই বলে সমর্থন করে, তাহলে আজকের দিনে সেই সমস্ত তাদের জাতিগত ভাইকে তারা ভাই বলে তাদের নিজেদের দেশে কেন ফেরত বা ঢুকতে দিচ্ছে না? হ্যাঁ, কেননা গত কয়েকদিনে যে সমস্ত ঘটনা সামনে এসেছে সেগুলো শুধু সীমান্তে মোতায়েন আমাদের বীর নিরাপত্তা বাহিনীর নজরে কাড়েনি, বরং রাজনৈতিক আর কূটনৈতিক অলিন্দেও নতুন গম্ভীর আলোচনার জন্ম দিয়েছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন এটাই রয়ে গেছে, আসলে সীমান্তে হঠাৎ কী এমন হয়ে গেল যার কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা আলোচনা ক্রমাগত এত তীব্র হয়ে উঠেছে? এটা কি কেবল অনুপ্রবেশ এবং সীমান্ত সুরক্ষার একটি সাধারণ বিষয়, নাকি এর পেছনেও আরও অনেক বড় কোনো কৌশলগত ছবি লুকিয়ে রয়েছে যা এখনও পর্যন্ত দুনিয়ার কাছে থেকে লুকিয়ে রাখা হয়েছিল? সীমান্ত থেকে আসা প্রতিটি আপডেট এই পরিষ্কার সংকেত দিচ্ছে যে পরিস্থিতি এখন একেবারেই স্বাভাবিক নয় এবং আগামী সময়ে অনেক বড় ঐতিহাসিক সিদ্ধান্ত দেখতে পাওয়া যেতে পারে। এরই মধ্যে এমন একটি দাবি দ্রুত আলোচনায় এসেছে যা সবাইকে চমকে দিয়েছে। আগে যেখানে 8টি গ্রাম নিয়ে খবর সামনে এসেছিল, এখন সেই আলোচনা 12টি গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে। ধীরে ধীরে সংখ্যা বাড়ছে। তবে জানি না এই দাবিগুলো সীমান্ত এলাকায় একটি নতুন বিতর্কের জন্ম দিল কিভাবে, কেননা এর সাথে চিকেন নেক করিডোরের কৌশলগত গুরুত্ব আরও একবার বিশ্বজুড়ে শিরোনামে চলে এসেছে। তবে এই মুহূর্তে বাংলাদেশকে চারিদিক থেকে ঘেরাও করার পাশাপাশি বেশ কিছু বড় অ্যাকশন বিএসএফের তরফ থেকে শুরু হয়েছে। একদিকে যখন ভারত স্পষ্ট করে দিয়েছে এখন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য দেশের ভেতরে কোনো জায়গা নেই, তাদের দেশের কোনায় কোনায় খুঁজে এক এক করে শুধু বেরি করা হচ্ছে না, বরং ভারত একই সাথে তাদের ফেরত পাঠানোর পুরো প্রস্তুতিও সেরে ফেলেছে। কিন্তু এই সমস্ত খবরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যা নিউজটি ছিল তা হচ্ছে সেই 12টি গ্রামকে কেন্দ্র করে সামনে এসেছিল। ওই 12টি গ্রাম থেকে শুরু হওয়া খবর এখন আরও বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ এখন ভারত নিয়ন্ত্রণে 12টি গ্রাম থাকার দাবি, বিএসএফের শক্তি আর ভারতের এই নতুন কূটনৈতিক কৌশলের মাধ্যমে সামনে আসতে শুরু করেছে। তবে এখন এই পুরো বিষয়টি শুধু কিছু গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং পরিস্থিতি বাড়তে বাড়তে এখন সরাসরি চিকেন নেক পর্যন্ত পৌঁছে গেছে। আসলে ভারত যখনই বাংলাদেশের ওপর বড় কোনো অ্যাকশন বা পদক্ষেপ নেয়, তখন সেখানকার কৌশলবিদরা সরাসরি চিকেন নেকের জুজু বা ভয় দেখায় ভারতকে। হ্যাঁ, এবং এটার পরে সেই হলো যে গত 48 ঘন্টায় যা ঘটে গেল, যেটা পুরো কৌশলের দিক থেকে আর পুরো দিক থেকে বদলে রেখে দিয়েছে। এতক্ষণ তো শুধু এটাই মনে করা হচ্ছিল যে ভারত 12টি গ্রাম পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে আর এর জন্য হয়তো পুরো কূটনীতিক আর রাজনৈতিক চালচালান করা হচ্ছে। কিন্তু গত 48 থেকে 24 ঘন্টায় সীমান্তে যেগুলো ঘটেছে না, তা শুধু কৌশলই বদলে দেয়নি, বরং চিকেন নেকের পরিস্থিতি এই মুহূর্তে পুরোপুরি ভারতের পক্ষে বদলে গেছে। রাতারাতি ঘটা ওই ঘটনা শুধু বাংলাদেশের রাজধানী ঢাকাকে ভেতর থেকে নড়িয়ে দেয়নি, বরং প্রতিধ্বনি চীনের রাজধানী বেজিং আর অন্যদিকে পাকিস্তানের ইসলামাবাদ পর্যন্ত পৌঁছে গেছে। যেমনই চিকেন নেকের নিরাপত্তা সরাসরি কেন্দ্র সরকার আর আমাদের ভারতীয় সেনাবাহিনীর হাতে আসার খবর এলো, তারপরে যে ঘটনাক্রম শুরু হলো তা পুরো ওই অঞ্চলের ছবি বদলে দিল।
সীমান্তের উপরে বসে থাকা কৌশলবিদদের হয়তো এই বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না যে ভারত যে প্রস্তুতি গত কয়েক মাস ধরে একদম চুপচাপ এগিয়ে নিয়ে যাচ্ছিল, তার প্রভাব একসাথে এত বড় স্তরে দেখতে পাওয়া যাবে। কেননা রাতের অন্ধকারে সীমান্ত এলাকায় গতিবিধি খুবই তীব্র হতে শুরু করলো। আকাশে ক্রমাগত ড্রোন চক্কর কাটছিল। কমান্ড সেন্টারগুলোতে বড় বড় স্ক্রিন তখনও জ্বলজ্বল করছে। প্রতি মিনিটের সীমান্তে আপডেট সম্পর্কিত প্রতিটি মুহূর্তের তথ্য বা ডেটা সরাসরি দিল্লিতে পৌঁছাচ্ছিল। কিন্তু সবচেয়ে বেশি আলোচনায় যে বিষয়টি নিয়েছিল তা কোনো সামরিক অভিযানের নয়, বরং সেই নতুন নিরাপত্তা গ্রিডকে নিয়ে, যা ভারত অত্যন্ত গোপনীয় উপায়ে তৈরি করেছিল। কেননা এখনকার পাওয়া সূত্রের দাবি অনুসারে গত কয়েক মাস ধরে সীমান্তে থাকা সমস্ত সংবেদনশীল পয়েন্টগুলোর একটি ডিজিটাল ম্যাপ অলরেডি তৈরি করা হচ্ছিল। প্রতিটি রাস্তা, প্রতিটি নদী, প্রতিটি কাঁচা ট্র্যাক, প্রতিটি সম্ভাব্য অনুপ্রবেশের পথকে চিহ্নিত করে একটি বিশাল নেটওয়ার্কের সাথে যুক্ত করা হয়েছিল। এটাই কারণ ছিল যে যখন নতুন ব্যবস্থা কার্যকর হলো, তখন হঠাৎ করে এমন অনেক এলাকা যাকে বছরের পর বছর ধরে ভারতের জন্য চ্যালেঞ্জিং মনে করা হতো, তা পুরোপুরি আমাদের নজরদারির আওতায় চলে এলো। আর এই বড় পরিবর্তন সীমান্তের ওপরে বসে থাকা সেই সমস্ত মানুষের দুশ্চিন্তাকে বাড়িয়ে দিল, যারা এখনও পর্যন্ত পুরনো পরিস্থিতির উপর ভিত্তি করে নিজেদের নাপাক কৌশল তৈরি করছিল। তবে দিল্লিতে হওয়া একটি উচ্চস্তরের বৈঠকের পর পরিস্থিতি আরও দ্রুত বদলাতে শুরু করেছে। কেননা নিরাপত্তা সংস্থাগুলোকে একদম স্পষ্ট নির্দেশ দেওয়া হলো যে এখন আর কেবল প্রতিক্রিয়া জানানোর সেই পুরনো কৌশল বা ট্র্যাকটিক একদমই চলবে না। এখন প্রতিটি গতিবিধি আগে থেকে অনুমান করা হবে, আর প্রতিটি সম্ভাব্য বিপদের জবাব সেটির সামনে আসার আগেই প্রস্তুত রাখা হবে। আর এই কারণেই মাত্র কিছুদিনের মধ্যে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়েও কয়েক গুণ বেশি মজবুত হতে দেখা গেল। কেননা সড়ক পথগুলোর নজরদারি অনেক বেড়ে গেল, সংবেদনশীল এলাকাগুলোতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হলো, এবং এমন অনেক স্থান যা বছরের পর বছর ধরে বিবাদে ছিল, সেটাও হঠাৎ জাতীয় নিরাপত্তার সবচেয়ে বড় কেন্দ্রে পরিণত হলো। কিন্তু এরই মধ্যে এমন একটি রিপোর্ট সামনে এলো যা পুরো ঘটনাক্রমকে আরও বেশি রহস্যময় করে তুলেছে। কেননা রিপোর্টে দাবি করা হলো যে সীমান্ত সংলগ্ন কিছু এলাকায় অত্যন্ত অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করা গেছে। আর এই খবর সামনে আসতে আমাদের নিরাপত্তা সংস্থাগুলো নিজেদের স্তরে একটি অনেক বড় তদন্ত শুরু করে দিয়েছে। কেননা আপনারা লক্ষ্য করবেন, বাংলাদেশের অলমোস্ট অধিকাংশ মানুষ তারা অন্য দেশের ইসলামিক মানুষকে ভাই বলে সমর্থন করে। তাহলে আমাদের সীমান্তের এপারে যে সমস্ত রোহিঙ্গা বা বাংলাদেশিগুলো যারা এখন এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য সীমানায় দাঁড়িয়ে রয়েছে, তারা তো সবগুলোই মুসলিম। তাহলে সেই হিসাবে তারা তাদের জাতিগত ভাই। তাহলে জাতিগত ভাইকে তারা তাদের নিজেদের দেশে নিতে কেন অস্বীকার করছে? কারণ ওগুলো তো আর আমাদের দেশের নয়, এগুলো তাদেরই রক্তের সম্পর্কের সাথে যুক্ত। তাহলে এখন বড় প্রশ্ন রয়েছে, বিজেপি কেন এদেরকে নিতে অস্বীকার করছে? তো এর পিছনে অনেক কারণ আছে। কেননা এই মুহূর্তে ভারতের বেশ কিছু টিমকে তৎক্ষণাৎ বর্ডারের দিকে রওনা করে দেওয়া হলে ড্রোনের ফুটেজ খতিয়ে দেখতে লাগলে সেগুলো থেকে যে সমস্ত স্যাটেলাইট চিত্র বা বিশ্লেষণ শুরু হলো, যেমন ধরে নিন যে তথ্য সামনে আসতে লেগেছে, তেমনি এটা পরিষ্কার হতে লাগলো যে এই বিষয়টি কোনো সাধারণ অনুপ্রবেশের নয়, আর এটাও তাদের কোনো সাধারণ প্ল্যান নয়। কেননা এটাও তাদের প্রি প্ল্যান, মানে আগে থেকে অলরেডি সমস্ত কিছু প্রি প্ল্যান করে রেখেছে বিজেপি। ওইদিকে আবার রাজনৈতিক আলিন্দনে আলোড়নে তীব্র হয়ে উঠেছে। টিভি ও স্টুডিওগুলোতে বড় বড় বিতর্ক শুরু হয়ে গেছে, আর প্রতিটি বিশেষজ্ঞ নিজের মতো করে বিশ্লেষণ দিচ্ছেন। কেউ এটিকে নিরাপত্তার একটি নতুন অধ্যায় বলছে, তো কেউ এটিকে আবার দক্ষিণ এশিয়ার বদলে যাওয়া কৌশলগত ছবির সবচেয়ে বড় সংকেত বলে মনে করছে। কিন্তু এই সমস্ত আলোচনার মাঝে সবচেয়ে বেশি নজর ছিল সেই অঞ্চলের উপর, যাকে বছরের পর বছর ধরে ভারতের কৌশলগত জীবনরেখা বলা হয়ে আসছে। কারণ সবাই জানতো ওই এলাকার হওয়া প্রতিটি পরিবর্তন কেবল স্থানীয় নয়, বরং অনেক বড় জাতীয় গুরুত্ব রাখে। এবং তারপর সেই ভয়ঙ্কর রাত এলো যা পুরো ঘটনাক্রমকে বদলে দিয়েছিল, যেটার উপর আমি আপনাদের আগেই ভিডিও বানিয়ে জানিয়ে দিয়েছি। তবে এখন সকলের মনে প্রশ্ন হচ্ছে একটাই বন্ধুরা, যে বাংলাদেশি তাদের জাতিগত ভাই বলে সমর্থন করে, তাদেরকে কেন ফেরত নিচ্ছে না? কেননা ভারত তো সেই সমস্ত রোহিঙ্গাগুলোকে নিজেদের দেশে রাখবে না। এমতো অবস্থায় তারা অলমোস্ট শূন্যরেখা লাইনে দাঁড়িয়ে আছে। তাহলে আমাদের কি করণীয়? আমাদের কি তাদের সবগুলোকে সমুদ্রের মাঝে নিয়ে ছেড়ে দেওয়া উচিত? নয়তো আমাদের তরফ থেকে তাদেরকে গুলি করে মারা উচিত? কেননা এই মুহূর্তে আমাদের সামনে দুটোই রাস্তা। কেননা তারা তাদের জাতিগত ভাইকে নিতে অস্বীকার করছে, আর এরা তো আমাদের দেশের লোক নয়, এদেরকে আমরা রাখতে রাজি নয়। তাহলে আমাদের সামনে এই মুহূর্তে দুটো রাস্তা রয়েছে, হয় তাদের শূন্য লাইনে পাঠিয়ে তাদেরকে গুলি করে মারো, নয়তো বা সুন্দরভাবে সবার থেকে ভালো হয়ে
আমাদের উচিত বঙ্গোপসাগরে গিয়ে তাদেরকে মাঝ সমুদ্রে ছেড়ে দাও? এর উপর আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।